ফেস্টিভ্যালে তো আমরা প্রত্যেকেই রয়েছি, কিন্তু খবর তো বাদ দিলে চলবে না, অর্থাৎ গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই গুরুত্বপূর্ণ খবরের আপডেটগুলো দিতেই হবে আপনাদের। গুরুত্বপূর্ণ খবরের মধ্যে অন্যতম হচ্ছে যে মনোজ গুপ্তা, যাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এসটিএফ এর জালে। মনোজ গুপ্তা, এবং যে মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছিল কোথা থেকে আপনাদের মনে আছে? গাইঘাটায় এক মহিলার বাড়ি থেকে। এই মহিলাকে ঘিরেই কিন্তু যত রহস্য নতুন করে এবার তৈরি হলো। কেন বলছি, কেন তার নাম জড়িয়ে গেল, কেন এই মহিলা নাম পরিচয়ে রহস্য রয়েছে, সবটাই জানাবে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনিরুদ্ধ, এই যে মহিলা যে আশ্রয় দিয়েছিল মনোজ গুপ্তাকে, যে মূল অভিযুক্ত ভুয়ো পাসপোর্ট চক্রের মূল চক্রী, যে তাকে আশ্রয় দিয়েছিল, কিন্তু এই মহিলাকে ঘিরে যে রহস্যগুলো তৈরি হলো, কেন কেন এই রহস্যগুলো তৈরি হলো, স্থানীয় বাসিন্দারা কি বলছেন এই মহিলা সম্পর্কে? দেখো, তোমাকে জানিয়ে রেখে যে উত্তর 24 পরগনার গাইঘাটার চাঁদপাড়া ঢাকুরিয়া থেকে মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এই মহিলা, অর্থাৎ যে মহিলা আমাদেরকে তার নাম বলেছিল সুমনা মল্লিক, তার নিজের কথাতেই রহস্য দানা বেঁধেছে। তিনি আমাদেরকে জানিয়েছিলেন তার নাম সুমনা মল্লিক, কিন্তু তার আধার কার্ডে দেখা গেছে তার নাম পূর্ণিমা চৌধুরী। এবং এই মহিলা আগে যেখানে থাকতেন, অর্থাৎ যে গ্রামে তার বাড়ি ছিল, বাড়ি বিক্রি করে এই ভাড়া বাড়িতে এসেছিলেন, অর্থাৎ চাঁদপাড়া সেকাটি গ্রামে তার বাড়ি ছিল। সেই সেকাটি গ্রামের যিনি পঞ্চায়েত সদস্য, ডুমা গ্রাম পঞ্চায়েতের সেকাটি গ্রামের পঞ্চায়েত সদস্যও কিন্তু এই মহিলা প্রসঙ্গে বলেছেন যে ইনি পূর্ণিমা চৌধুরী, এনার নাম সুমনা মল্লিক নয়। এখানেই রহস্য দানা বেঁধেছে। এবং এই মহিলার কাছে বিভিন্ন বহিরাগত সন্দেহভাজন লোকদের যাতায়াত ছিল, সে বিষয়ে কিন্তু স্থানীয়রা, অর্থাৎ এই সেকাটি গ্রামে যখন তিনি থাকতেন সেখানকার স্থানীয়রা কিন্তু জানিয়েছেন এই পঞ্চায়েত সদস্যকে। এবং বাংলাদেশি লোকদের সঙ্গেও এর ওঠা বসা ছিল বলে স্থানীয় সূত্রে খবর রয়েছে, তেমনই কিন্তু জানিয়েছেন এই পঞ্চায়েত সদস্য। অন্যদিকে এই ডুমা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিও কিন্তু একই দাবি করেছেন যে এই পূর্ণিমা চৌধুরীর কাছে বিভিন্ন সময় বহিরাগত লোক আসতো, তেমন তারা স্থানীয় সূত্র থেকে খবর পেয়েছেন। এবং কোনো জঙ্গি যোগ আছে কিনা সে বিষয়েও তদন্ত করে দেখুক তদন্তকারী অফিসাররা। কারণ এই চাঁদপাড়া থেকে বেশি দূরে নয়, বাংলাদেশ সীমান্ত রয়েছে। সেই বাংলাদেশ সীমান্তের পাশেই এরকম ধরনের মনোজ গুপ্তাকে যে আশ্রয় দিয়েছিল, তার নাম নিয়ে নানা রকম জটিলতা তিনি তৈরি করেছেন। সেক্ষেত্রে তাকে ভালো করে তদন্ত বলছেন যে এই মহিলা, অর্থাৎ সুমনা মল্লিকই হচ্ছেন পূর্ণিমা সাধুকা। বিয়ের পর তার নাম পরিবর্তন হয়। পঞ্চায়েত সদস্য কি বলছেন একবার শোনাই দর্শকদের। মহিলা এখানে থাকতেন, হ্যাঁ আমার গ্রামের বাসিন্দা, তার নাম হচ্ছে পূর্ণিমা সাধুকা। এখন শ্বশুরবাড়ির টাইটেল হয়েছে চৌধুরী। ভোটার কি এই গ্রামে ছিল? হ্যাঁ হ্যাঁ, ভোটার এখানে। উনি একটা যে মহিলা সমিতি থেকে টাকা পয়সা তোলে, লেনদেন করে, সেখান থেকে আমাকে জানিয়েছিল উনি টাকা পয়সা ঠিকঠাক ভাবে দিচ্ছিল না। বাইরের লোকে যাতায়াত, ওনার আশেপাশের লোক দু একজন বলছিল উনি ওখানে বাংলাদেশের লোকের সঙ্গে যাওয়া আসা করে, বাংলাদেশের লোক আসে ওনার কাছে। বাংলাদেশের লোক আসতো? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের লোকদের সঙ্গে ওনার যাতায়াত ছিল। হ্যাঁ হ্যাঁ। দেখুন, এই মহিলার বাড়িতে কিন্তু সন্দেহভাজনদের যাতায়াত ছিল, এবং যে গ্রামে এই মহিলার বসবাস সেখানকার স্থানীয়রা এই অভিযোগ সামনে এনেছে ইতিমধ্যেই চাঁদপাড়ার প্রধান নোটিশ দেবে বলেও জানিয়েছেন। কিন্তু ভাড়াটিয়ার নাম গোপন করার যে অভিযোগ সামনে আসছে, এ বিষয়ে আরো জানবো। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছেন যে এই মহিলার বাড়িতে সন্দেহভাজনরা যাতায়াত করতেন, একই সঙ্গে চাঁদপাড়ার প্রধান তিনি নোটিশ দেবে বলেও জানিয়েছেন। কিন্তু ভাড়াটিয়ার নাম তথ্য এই সমস্ত গোপন করার কি প্রয়োজন পড়ল, এবং কারা যাতায়াত করতেন এই মহিলার বাড়িতে, কারা এই সন্দেহভাজন কারা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের এই যে ঢাকুরিয়া, অর্থাৎ যেখান থেকে মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেটা চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ। এবং সেই ঘর, অর্থাৎ যেখানে এই মহিলা, অর্থাৎ সুমনা মল্লিক বা পূর্ণিমা চৌধুরী ভাড়া থাকতেন, সেখানে যে বাড়ির মালিক তিনি এই চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতকে কোনো রকম ভাড়াটিয়ার তথ্য দেননি। চাঁদপাড়া বা যে কোনো পঞ্চায়েত পৌরসভা এলাকায় যদি কেউ ভাড়া থাকেন, তাহলে বাড়ির মালিকের দায়িত্ব রয়েছে সেই স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে সেই ভাড়াটিয়ার তথ্য দেওয়ার, অর্থাৎ তাদের যে সমস্ত পরিচয়পত্র আছে সেগুলোকে জমা দেওয়ার একটা রীতি রয়েছে বা সেই ধরনের আইন রয়েছে। সেখানে কিন্তু এই বাড়ির মালিক, অর্থাৎ এই সুমনা মল্লিক বা পূর্ণিমা চৌধুরীকে যিনি ভাড়া দিয়েছিলেন, তাদের কাছে হয়তো বা নিজেদের কাছে ডকুমেন্টস ছিল, কিন্তু পঞ্চায়েত বা প্রশাসনের কাছে কোনো রকম তথ্য তারা ভাড়াটিয়ার প্রসঙ্গে দেয়নি। সেই বিষয়ে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন যে এই বাড়ির মালিককে তারা নোটিশ দেবেন। কেন তারা পঞ্চায়েতের আইন মাফিক যে নিয়ম আছে সেই নিয়ম মানেনি, সেই কারণে তারা নোটিশ দেবেন বলেও জানিয়েছেন। মনোজ গুপ্ত যে বাড়ি থেকে অ্যারেস্ট হয়েছে, ওই বাড়ির মালিক
পঞ্চায়েত থেকে ভাড়াটিয়ার রাখার যে মানে অনুমতিপত্র সেটা উনি নেয়নি। এর জন্য কি কোনো পদক্ষেপ নেবে পঞ্চায়েত থেকে? পদক্ষেপ বলতে ওনাকে নোটিশ করা হবে, প্রশাসনকে জানানো হবে, পুলিশ প্রশাসনকে, বিডিওকে, যাতে আগামী দিনে এইরকমভাবে বাইরের মানুষ এসে আমাদের এই এলাকায় আতঙ্ক সৃষ্টি না করতে পারে, তার জন্য আমরা আগামী দিনে ব্যবস্থা নেব। গতকাল এই মহিলার পরিচয় নিয়ে নানান প্রশ্ন ওঠে, আর এই মহিলার বাড়ি থেকেই কিন্তু গ্রেফতার করা হয়েছিল মনোজ গুপ্তাকে, অর্থাৎ ভুয়ো পাসপোর্ট চক্রের মূল চক্রী যে সেই মনোজ গুপ্তাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন উঠছে এই মহিলাকে নিয়ে, কারণ তার নাম পরিচয় গোপন করেছে, ভাড়াটিয়ার নাম পরিচয় গোপন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নানা রহস্য ঘনীভূত হচ্ছে এই মহিলাকেই কেন্দ্র করে। পুলিশের জালে পাসপোর্ট জালিয়াতির মাস্টারমাইন্ড মনোজ গুপ্তা। উত্তর 24 পরগনার গাইঘাটায় গা ঢাকা দিয়েছিল বেহালার বাসিন্দা মনোজ। শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানতে পেরেছে গাইঘাটার এক মহিলা তাকে আশ্রয় দেয়। সোমবার সেই মহিলার বাড়িতে তালা, আর তার দেখা নেই। এই মহিলাকে ঘিরেই তৈরি হয়েছে রহস্য, ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্ন। মনোজ গুপ্তাকে আপনি চিনতেন? না স্যার, আমি চিনি না। আমার কোনো কিছু হয় না। আমার রিলেটিভ আছে, উনি বলে দুটো দিন এখানে থাকবে। মহিলা ভাড়া বাড়িতে একা থাকেন, তা সত্ত্বেও নিজের ঘরে একজন অচেনা ব্যক্তিকে থাকতে দিয়ে দিলেন। কেউ একজন বললেন বলেই চেনা নেই জানা নেই এমন একজনকে নিজের ঘরে কেন থাকতে দিলেন মহিলা? এই মহিলার নাম কি জানেন? শুনুন তিনি কি বলছেন। আপনার নাম আমার নাম সুমনা মল্লিক। কি? সুমনা মল্লিক। নিজের নাম বলছেন, সেটাও আবার ভেবে চিনতে। এমনই সতর্ক যে ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন। আপনার নাম আমার নাম সুমনা মল্লিক। কি? সুমনা মল্লিক। মহিলা নিজের নাম বললেন সুমনা মল্লিক, কিন্তু আধার কার্ডে তার নাম পূর্ণিমা চৌধুরী। এখানেই শেষ নয়, দেখুন স্থানীয়রা কি বলছেন। চেনেন? হ্যাঁ, এই তো এই জায়গায় তো বাড়ি। পূর্ণিমা। কি নাম? পূর্ণিমা পূর্ণিমা কি চৌধুরী মনে হয়। এখানে থাকে না? না তা জানি না থাকে কিনা। বিয়ের পর কি টাইটেল আমি ঠিক জানি না, কিন্তু উনি এই পাড়াতে থাকতেন। ওনার নাম পূর্ণিমা সাধুকা, ওনার বাপের বাড়ির টাইটেল এটা। আধার কার্ড বলছে তার নাম পূর্ণিমা চৌধুরী, স্থানীয়রাও তাই বলছেন। তাহলে মহিলা কেন নিজের নাম বললেন সুমনা মল্লিক? তিনি কি নিজের আসল পরিচয় লুকোতে চাইছেন? কিন্তু পরিচয় লুকোবেন কেন? মহিলা কি তাহলে কোনো অপরাধ চক্রের সঙ্গে জড়িত? পাসপোর্ট চক্রে কি জড়িত? এই নিয়েই তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের দাবি, এই মহিলা গাইঘাটার ছেকাটির বাসিন্দা। অগস্ট থেকে গাইঘাটার ঢাকুরিয়ায় ভাড়া বাড়িতে থাকছিলেন। অগস্টেই বাংলাদেশে পালাবদল। তখন থেকেই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বাড়ে, পাসপোর্ট জালিয়াতির রমরমা শুরু হয়। এই মহিলাও কি তাহলে মনোজ গুপ্তার মতোই পাসপোর্ট জালিয়াতিতে জড়িত? সেই জন্যই কি পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিলেন? এসবেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। বন্ধুর হদিশ। কোন বন্ধু? জাল পাসপোর্ট চক্রের অন্যতম অভিযুক্ত মনোজ গুপ্তা, তার যে বন্ধু তপন ভদ্র, তার হদিশ মিলেছে। তপন ভদ্রের কথায় উঠে এলো শ্যামল বৈরাগীর নাম। কে শ্যামল বৈরাগী? তার কথাই নাকি মনোজ গুপ্তাকে আশ্রয় দিয়েছিল তপন ভদ্র তার দিদির বাড়িতে। আরো ডিটেল আপনাদের জানাবো, অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, তপনের কথায় শ্যামল বৈরাগীর নাম উঠে এলো। কে শ্যামল বৈরাগী? তার সঙ্গে মনোজ গুপ্তার কি সম্পর্ক? একদমই তোমাকে জানিয়ে রাখি যে তপন ভদ্রের কথায়, অর্থাৎ এই সুমনা মল্লিক বা পূর্ণিমা চৌধুরী তার ভাড়া বাড়িতে থাকতে দিয়েছিল এই তপন ভদ্রের কথায়, যেদিন থেকে এই মনোজ গুপ্তাকে গ্রেপ্তার করা হয় তার পরের দিন থেকেই এই তপন ভদ্রের কিন্তু দেখা মেলেনি। আজ এই তপন ভদ্রের খোঁজ মিলেছে এবং তপন ভদ্র দাবি করেছেন যে তিনি মনোজ গুপ্তাকে চেনেন না। তিনি একজন ব্যক্তির গাড়ি চালাতেন, অর্থাৎ 7 থেকে 10 দিন তার গাড়ি চালিয়েছেন বনগার একজন ব্যক্তি যার নাম শ্যামল বৈরাগী, এবং তার কথাতেই তিনি মনোজ গুপ্তাকে তার দিদির বাড়িতে আশ্রয় দিয়েছিলেন।
কেন এই শ্যামল বৈরাগী তার দিদির বাড়িতে এই মনোজ গুপ্তাকে রাখবার জন্য বলেছিল, বা এই শ্যামল বৈরাগীর সঙ্গে মনোজ গুপ্তার কী পরিচয় আছে, কি তাদের সম্পর্ক আছে, সেটা জানবার বিষয়। এবং এই তপন ভদ্র যে এখন দাবি করছেন যে তিনি মনোজ গুপ্তাকে চেনেন না, একজন অপরিচিত ব্যক্তিকে তার দিদির বাড়িতে একজন মহিলার কাছে কি করে থাকতে দিলেন, সে প্রশ্ন করতেই কিন্তু তিনি দাবি করেছেন যে ওখানে কোনো পুরুষ ব্যক্তিকে বা কোনো পুরুষকে রাখা হবে সেটাই তিনি জানতেন না। শ্যামল বৈরাগী তাকে অনুরোধ করেছিল, যেহেতু শ্যামল বৈরাগীর গাড়ি তিনি 7 থেকে 10 দিন চালিয়েছেন, সেই কারণেই সেই সম্পর্কের ভিত্তিতেই তিনি ওই ঘরে রাখতে দিয়েছিলেন। এ বিষয়ে তিনি আর কিছু জানেন না তেমনই কিন্তু দাবি করেছেন। কিন্তু এটাই প্রশ্নচিহ্ন যে শ্যামল বৈরাগীর সঙ্গে এই মনোজ গুপ্তের কী সম্পর্ক আছে, বা তপন ভদ্রের সঙ্গে এই মনোজ গুপ্তের কী পরিচয় আছে, সেটা কিন্তু পুলিশের খতিয়ে দেখা প্রয়োজন। এই মহিলা আমার ছোটবেলার আমার দিদি বলে আমি ডাকি, পূর্ণিমা সাধুকা, কিন্তু উনি বলেছে নাকি সুমনা মল্লিক না কি বলেছে। উনি আমাকে বলল যে একজন মানে থাকবে 2 দিনের জন্য, যাকে নিয়ে আমি চলি, সে হচ্ছে শ্যামল বৈরাগী। আমার কোনো যোগাযোগ না শ্যামল বৈরাগীর সাথে। মনোজ গুপ্তাকে আপনি চেনেন না? না না না, শ্যামল বৈরাগী উনি চেনে, ওনার কাছে ছিল, উনি নিয়ে এসে আমার গাড়িতে নিয়ে ওই বাড়িতে করেছে, আমার সোর্সে এসে রেখেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে মনোজ গুপ্তাকে তো আমি চিনি না, আমি চিনি শ্যামল বৈরাগীকে। শহরে নকল ওষুধের হদিশ পাওয়া গিয়েছে। যেমনটা জানাবো আপনাদের, ক্যান্সার, ডায়াবেটিসের মতো জীবনদায়ী ওষুধ নকল। হ্যাঁ, শহর কলকাতায় এই নকল ওষুধের দোকানের হদিশ। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রৌনক। রৌনক, কিভাবে শহরে নকল ওষুধের হদিশ মিলল? দেখো, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এবং ওয়েস্ট বেঙ্গল ড্রাগ কন্ট্রোল ডিরেক্টরেটের যৌথ অভিযানে তারা এই হদিশ পায় এবং এখান থেকে প্রায় বাজার মূল্য ধরে 6,60,00,000 টাকার ওষুধ উদ্ধার করা হয়। এবং এই ওষুধগুলি কিন্তু বেশিরভাগই জাল ওষুধ এবং অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্টি ক্যান্সারের মতো এই ওষুধ কিন্তু তারা এইভাবে প্রস্তুত করতো। শুধু তাই নয়, এই যে ওষুধগুলির যে লেবেল অর্থাৎ যে প্যাকেজিং, সেগুলো কিন্তু পুরোপুরিভাবে জালভাবে করা হতো। বাংলাদেশ এবং আমেরিকার লেবেল ইউজ করে তারা কিন্তু এই ওষুধ বাজারে ছড়িয়ে দিত। আদতে ওষুধগুলো তারা অনলাইনের মাধ্যমে ছড়িয়ে দিত নাকি বিভিন্ন দোকানে দোকানে পাচার করতো, এই বিষয়ে কিন্তু তারা খতিয়ে দেখছে কেন্দ্রের ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। কিন্তু ইতিমধ্যে এদের একজনকে গ্রেফতার করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আদতে কিভাবে তাদের এই ব্যবসা চলতো, কারণ যে পরিমাণ জাল ওষুধ উদ্ধার করেছে তাদের কিন্তু বাজার মূল্য প্রায় 6,60,00,000 টাকার আশেপাশে। একেবারে অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের যৌথ অভিযানেই কিন্তু এই নকল ওষুধের হদিশ মিলেছে। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সাইবার প্রতারণায় ধৃত 13। মহারাষ্ট্র, গুজরাট, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 13 জনকে সাইবার প্রতারণায় গ্রেফতার করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সাইবার প্রতারণায় ধৃত 13। আরো ডিটেল আপনাদের জানাবো। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, এই যে অভিযান চালানো হয়েছে 31 দিন ধরে 4 রাজ্যে, এই অভিযান সম্পর্কে কি জানা যাচ্ছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত তাহলে মোট কতজনকে গ্রেফতার করা হলো এবং তাদেরকে কোন কোন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে? 6 নভেম্বর রানাঘাট সাইবার থানায় একটি অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগ ছিল যে সাইবার ডিজিটাল অ্যারেস্টের নামে এক ব্যক্তির কাছ থেকে 1 কোটি টাকা 7 দফায় নিয়ে নেওয়া হয়েছে, মানে প্রতারণা করা হয়েছে। এরপরেই রানাঘাট জেলা পুলিশ সাইবার থানা তারা তদন্তে নামে এবং স্পেশাল টিম তৈরি করা হয়। সেখানে তারা কিন্তু 4 রাজ্যে মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাট ও রাজস্থানে তারা অভিযান চালায়। মোট 3 রাজ্য থেকে 13 জনকে গ্রেফতার করে, তার মধ্যে একজন মহিলা রয়েছে। মূলত এরা যারা গ্রেফতার হয়েছে মহারাষ্ট্র, হরিয়ানা এবং গুজরাট থেকে, গোটা দেশে কিন্তু তাদের জাল বিছিয়ে রয়েছে। সবচেয়ে বড় তথ্য হচ্ছে যে দুবাই এবং কম্বোডিয়া থেকে কিন্তু এই যে চক্র তাদেরকে অপারেট করা হয় বলে এমনটা জানতে পেরেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত 13 জনকে গ্রেফতার করেছে, এখনো তদন্ত চলছে। তবে এই যে চক্র যারা গ্রেফতার হয়েছে, এখন সারা দেশে এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেই টাকার পরিমাণ প্রায় 42 কোটি টাকা এখনো জানতে পারা যাচ্ছে। তবে এই তদন্ত করতে পুলিশ, তবে এই যে যারা রয়েছে এই সেটা আরো কারা কিভাবে তারাই প্রতারণা করে সবটাই ক্ষতি দেখা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ রঞ্জিত। যে কমপ্লেনেন্ট ছিলেন উনি অভিযোগ জানালেন যে ওনার 1 কোটি টাকা সাইবার ফ্রডের মাধ্যমে উনি হারিয়ে ফেলেছেন।
পুলিশের ভয় দেখিয়ে যে নতুন একটা পদ্ধতি সাইবার ফ্রডের পদ্ধতি হয়েছে যাকে বলছে ডিজিটাল অ্যারেস্ট। ডিজিটাল অ্যারেস্টের পদ্ধতি দিয়ে ওনার থেকে 1 কোটি টাকা ফ্রড করা হলো। The origination of this crime is outside India. Originate হয়েছে দুবাই বা কম্বোডিয়া থেকে। এখন অবধি আমরা 4 লাখ টাকা সিজ করতে পেরেছি। টোটাল মোর দেন 100 অ্যাকাউন্টস যে আমরা ফ্রিজ করেছি। 7 জন আছে মহারাষ্ট্র, 3 জন আছে হরিয়ানা, 3 জন আছে গুজরাট।